নমস্কার, সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আজকে আমি আলোচনা করব ক্লাস 12-এ ধারকত্ব ধারক চ্যাপ্টারের এমসিকিউ। এই এমসিকিউগুলো আমি আলোচনা করব ছায়া প্রকাশনীর তোমাদের যে দুয়ারি মজুমদার মাইতির বইটা আছে সেখান থেকে। আগের ভিডিওতে আমি 1 থেকে 25 নম্বর পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে 26 থেকে 53 দাগ পর্যন্ত আলোচনা করব। এবং এই ধারকত্ব ধারক চ্যাপ্টারে যারা তোমরা ভিডিওগুলো দেখোনি, তোমরা ডেসক্রিপশান বক্সে চলে যাও, সেখানে এই চ্যাপ্টারের ভিডিওগুলো লিঙ্কগুলো দিয়ে দেওয়া আছে। এবং 1 থেকে 25 দাগের যে এমসিকিউ তার যে সমাধান, সেই ভিডিওটাও তোমরা ডেসক্রিপশান বক্সে গেলে পেয়ে যাবে। চলো শুরু করা যাক। দেখো 26 দাগের কোশ্চেন কি বলেছে, যে 3টি একই ধরনের ধারককে প্রত্যেকের ধারকত্ব সি শ্রেণী সমবায় যুক্ত করা হলো এবং সমবায়টিকে অপর একটি একই ধরনের ধারকের সঙ্গে সমান্তরালভাবে যুক্ত করা হলো। সমগ্র সমবায় তুল্য ধারকত্ব হলো। অপশান এতে বলেছে 3C, অপশান বিতে বলেছে 4/3C, অপশান সিতে বলেছে 3/4C, অপশান ডিতে বলেছে 2C। তাহলে তোমরা প্রবলেমটা যদি দেখো বুঝতে পারবে যে 3টা ধারক শ্রেণীতে আছে, 3টা ধারক শ্রেণীতে আছে, তার সঙ্গে আরেকটা ধারক সমান্তরাল আছে। তাহলে তোমাকে বলতে বলেছে এই যে সমগ্র সমবায় তার তুল্য ধারকত্ব কত। দেখো সবগুলো ধারকত্ব কত, সি, এটাও সি। তাহলে এই 3টা দেখো সিরিজ আছে, তাহলে এই 3টার তুল্য যদি আমি সি ড্যাশ ধরি, তাহলে 1/c ড্যাশ ইকুয়াল টু 1/c প্লাস 1/c প্লাস 1/c। তাহলে দেখো এখান থেকে সি ড্যাশ ইকুয়াল টু পেয়ে যাবে c/3। হ্যাঁ, এখানে তোমরা সহজে ক্যালকুলেশন করতে পারবে। এখানে সিটাকে লসাগু নিয়ে নেবে, তাহলে উপরে 3/c, এটাকে উল্টে দেবে যে সি ড্যাশ ইকুয়াল টু c/3। এরপর দেখো এই 3টা ধারক শ্রেণী সমবায় আছে, তার সঙ্গে এই ধারকটা সমান্তরাল সমবায় আছে। তাহলে আমি পুরো সার্কিটটার যদি আমি তুল্য ধারকত্ব, যে সমগ্র সমবায়ের তুল্য ধারকত্ব যদি সি ডবল ড্যাশড হয়, তাহলে দেখো এই 3টা সিরিজ করে আমি এটা পেলাম, তুল্য পেলাম, এর সঙ্গে এটা সমান্তরালে যোগ আছে। তাহলে সমান্তরালের যদি থাকে ধারকগুলো, তোমরা কি জানো যে ধারকত্বগুলো যোগ হয়ে যায়, তুল্য ধারকত্ব যোগ হয়ে যায়। তাহলে এটা কি হবে যে সি প্লাস c/3, তাহলে দেখো 4c/3। তাহলে অপশান দেখো, অপশান আছে বি, 26-এর অপশান বি। এরপরে 27 দাগের কোশ্চেন দেখো কি বলেছে, যে C1 ও C2 ধারকত্বে দুটি ধারক সমান্তরাল সমবায় যুক্ত। কিউ পরিমাণ আধান সমবায়কে দেওয়া হলে তা উভয় ধারকে বণ্টিত হবে। C1 ও C2 ধারকত্বে ধারক দুটিতে আধানের অনুপাত কত। এটা তোমরা কোথা থেকে পাবে না, আমরা যে পড়েছিলাম যে পরিবাহীর মধ্যে আধান বন্টন, সেখানে একটা ইকুয়েশন পড়েছিলাম। ধরো দুটো পরিবাহী আছে, ধরো টোটাল চার্জ তুমি কিউ দিয়েছো, এটা ধরো বিভব আগে V1 ছিল, এখন ধরো V2 বিভব, সাধারণ বিভব ধরো V হয়েছে। তাহলে আমরা এতে যদি Q1 পরিমাণ আধান থাকে, এতে যদি Q2 পরিমাণ আধান থাকে, এবং এটা ধরি A, এটা ধরি B, তাহলে A পরিবাহীর যদি ধারকত্ব C1 হয় এবং B পরিবাহীর ধারকত্ব যদি C2 হয়, তাহলে আমরা ইকুয়েশন পেয়েছিলাম যে Q1 ইকুয়াল টু C1/C1 প্লাস C2 ইন্টু মোট আধান Q, আর Q2 ইকুয়াল টু কত পেয়েছিলাম যে C2/C1 প্লাস C2 ইন্টু Q। তোমরা মনে করো যে আমরা যখন পরিবাহীর আধান বন্টন পড়েছিলাম, সেখানে কিন্তু এই ইকুয়েশনগুলো করেছিলাম যে কোথা থেকে এসছে, এদের অনুপাত চাইছে। তাহলে Q1/Q2 কত হবে, C1/C2 হবে। তাহলে উত্তর কি হবে, C1/C2। অপশান দেখো এতে আছে, অপশান এ। তাহলে এরপর 28 দাগের কোশ্চেন দেখো। 28 দাগেও একটা তোমাদের সার্কিট বলে দিয়েছে। চিত্রানুযায়ী বর্তনীতে যে কোনো
2 মাইক্রোফ্যারাড এবং 1 মাইক্রোফ্যারাড ধারকের আধান হবে যথাক্রমে মাইক্রোকুলম এককে কত সেটা বলতে হবে। তাহলে আমরা সার্কিটটা দেখি। সার্কিটে কিছু নেই, সহজ সার্কিট একদম, তোমরা এগুলো নিজেরাই পারবে। এখানে একটা ব্যাটারি লাগিয়ে দিয়েছে, কত ভোল্ট? 2 ভোল্ট। তাহলে এটা 2 ভোল্ট, আর এইগুলো কত করে? 2 মাইক্রোফ্যারাড, 2 মাইক্রোফ্যারাড, 1 মাইক্রোফ্যারাড। তাহলে তোমাদের বলতে হবে যে এই 2 মাইক্রোফ্যারাড এবং 1 মাইক্রোফ্যারাড এতে কত আধান থাকবে। তাহলে দেখো এই দুটো কিসে আছে? সিরিজে আছে। তাহলে আমি এই সার্কিটটাকে যদি আমি সিম্পলিফিকেশন করি, যদি সহজভাবে করি, তাহলে দেখো এই দুটো যেহেতু সিরিজ আছে তাহলে আমি এদের তুল্যকে ওইখানে বসাতে পারি। তাহলে এটার তুল্য সার্কিট কি হবে? এখানে 1 মাইক্রোফ্যারাড থাকুক, আর ওই দুটো সিরিজকে তুলে নিয়ে আমি যদি এখানে ওদের তুল্যকে বসাই 2 2, তাহলে আমরা কি হবে যে 1/c ড্যাশ ইকুয়াল টু 1/2 প্লাস 1/2। তাহলে দেখো c ড্যাশ ইকুয়াল টু 1 মাইক্রোফ্যারাড। তাহলে এই ধারকের ধারকত্ব কত? 1 মাইক্রোফ্যারাড। এটারও কত? 1 মাইক্রোফ্যারাড। এটা 2 ভোল্ট। তাহলে দেখো এই যে ধারকগুলোর তুল্য ধারকত্ব কত হবে যদি c হয়? দেখো সমান্তরাল আছে, তাহলে 1 প্লাস 1 কত হবে? 2 মাইক্রোফ্যারাড। তাহলে সমগ্র সমবায়ের তুল্য ধারকত্ব কত পেলাম? 2 মাইক্রোফ্যারাড এবং বিভব কত? 2 ভোল্ট। তাহলে আমরা কিউ বের করতে পারবো যে কিউ ইকুয়াল টু সি ইন্টু ভি। তাহলে দেখো 2 মাইক্রোকুলম। তাহলে টোটাল আধান সি ইন্টু ভি, তাহলে 2 ইন্টু 2 4 মাইক্রোকুলম। তাহলে 4 মাইক্রোকুলমে দেখো যে এখানে হাফ এখানে হাফ যাবে, এখানে হাফ এখানে হাফ যাবে। তাহলে Q1 ইকুয়াল টু কত হবে? আমাদের এই যে সূত্র যে C1 কত ইন্টু কিউ, তাহলে এটা কত হচ্ছে যে 2 মাইক্রোকুলম। Q2 ইকুয়াল টু একরকম পাবে 2 মাইক্রোকুলম। তাহলে এটার মধ্য দিয়ে আধান কত? 2 মাইক্রোকুলম। এটার মধ্য দিয়ে আধান কত? 2 মাইক্রোকুলম। আবার যেহেতু এই যে ধারকটা এদের তুল্য, তাহলে নিশ্চয়ই আমরা শ্রেণী সমবায়ের ক্ষেত্রে জানি যে সবগুলো ধারকের মধ্য দিয়ে আধান কি হয়? সমান যায়। হ্যাঁ, তাহলে এই দুটো ধারকে আধান কত? 2 মাইক্রোকুলম। আর এই যে 1 মাইক্রোফ্যারাড তাতে আধান কত? 2 মাইক্রোকুলম। তাহলে অপশান কোনটা হচ্ছে? দেখো অপশান ডি হচ্ছে। তাহলে 28 অপশান ডি। এরপর 29 দাগের কোশ্চেন দেখো কি বলেছে যে সমান ধারকত্বের 4টি ধারককে শ্রেণীতে যুক্ত করলে তুল্য ধারকত্ব হয় C1, আবার সমান্তরাল সমবায় যুক্ত করলে ধারকত্ব হয় C2। C1/C2 এর অনুপাত্রী হলো। তাহলে সমান ধারকত্বে 4টা ধারককে শ্রেণী সমবায় লাগিয়েছে, তাদের তুল্য কত হয়েছে? C1। তাহলে শ্রেণীতে যদি আমরা লাগাই তাহলে C1 ইকুয়াল টু তোমরা পাবে কত? C/4, আর C2 ইকুয়াল টু কত পাবে? 4C। এটা তোমরা সহজে ক্যালকুলেশন করতে পারবে যে আমরা শ্রেণীর ক্ষেত্রে কী নিয়ম জানি যে 1/c ইকুয়াল টু 1/C1 প্লাস 1/C2 প্লাস 1/C3 এরকম করে পরপর যোগ হয়ে যাবে। আর সমান্তরালের ক্ষেত্রে কি জানি যে C ইকুয়াল টু C1 প্লাস C2 প্লাস C3 করে এরকম করে যোগ হয়ে যায়। হ্যাঁ, তাহলে এখানে তোমাকে ক্যালকুলেট করতে বলেছে যে C1/C2। তাহলে C1/C2 কত হবে? যে C/4। তাহলে দেখো যে 1/16 হচ্ছে। তাহলে অপশান দেখো অপশান বিতে আছে। তাহলে 29 অপশান বি। এরপর তোমাদের 30-এরটা করে দেওয়া আছে। 31 দেখো 31 কি বলেছে? 31এও একটা সার্কিট দিয়ে দিয়েছে, ছবি দিয়ে দিয়েছে আর কি। তাহলে ছবিটা আমরা এঁকে নিই। এরকম একটা ছবি আছে, এর ভেতরে এরকম একটা আছে। তাহলে এটা ধরো PQRS PQ
এগুলো হচ্ছে পাথ, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, পি কিউ আর এস। তাহলে বলতে হবে যে দেখো সবগুলো পাতের ক্ষেত্রফল বলেছে আলফা এবং পরপর দুটি প্লেটের মধ্যবর্তী দূরত্ব ডি। তাহলে এ ও বি ব্লক দুটির তুল্য ধারকত্ব কত? তাহলে এখানে দেখো কতগুলো ধারক আছে, পি কিউ দুটো পাত মিলে একটা ধারক, কিউ আর দুটো পাত মিলে একটা ধারক, তাহলে দুটো ধারক হলো, আর এস দুটো পাত মিলে একটা ধারক। তাহলে দেখো মোট 3টা ধারক সমান্তরাল সমবায় আছে। তাহলে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে তুল্য ধারকত্ব কী হয় না, সবগুলো ধারকত্ব যোগ হয়ে যায়। তাহলে সিজিএস ইউনিট সিস্টেমে আমরা ধারকত্বের ইকুয়েশানকে জানি সি ইকুয়াল টু এসআইতে আমরা কি জানি যে যদি শূন্য মাধ্যমে থাকে তাহলে এপসাইলন নট আলফা বাই ডি জানি, এটা হচ্ছে এসআইতে। আমরা যদি সিজিএসে বার করতে চাই তাহলে সি ইকুয়াল টু কী হয় যে এপসাইলন নটের জায়গায় 1/4 পাই লিখব, তাহলে আলফা বাই 4 পাই ডি হচ্ছে এটা কিসে না সিজিএস ইউনিট সিস্টেমে। তাহলে সবগুলো ধারক দেখো একই, হ্যাঁ। তাহলে 3টা ধারককে যদি আমি সমান্তরাল সমবায় লাগাই তাহলে কি হবে, 3টা যোগ হয়ে যাবে। তাহলে কত হবে যে 3 আলফা বাই 4 পাই ডি। অপশান কোনটা হচ্ছে, অপশান বি। এগুলো তোমরা যদি কনসেপ্টগুলো খুব ভালো করে বুঝতে পেরে যাও তাহলে এই প্রবলেমগুলো কিন্তু কিছু না। এরপর 32 করে দেওয়া আছে, 33 করে দেওয়া আছে, একদম চলে যাও 34। 34 কি বলেছে দেখো, 34 বলেছে এন সংখ্যক সমদূরবর্তী সমান্তরাল পাতকে পর্যায়ক্রমে যুক্ত করে একটি সমবায় গঠন করা হলো। যদি পরপর দুটি পাতের মধ্যবর্তী ধারকত্ব সি হয় তাহলে সমগ্র সমবায়টির ধারকত্ব কত হবে? তাহলে একই রকম প্রবলেম। দেখো এখানে 4টা পাত আছে, 4টা পাত মিলে কটা ধারক হলো, 3টা ধারক। তাহলে এরকম যদি আমি এন সংখ্যক পাত নেই তাহলে কটা ধারক হবে, n-1 সংখ্যক। তাহলে n-1 সংখ্যক ধারকের তুল্য ধারকত্ব কত? প্রত্যেকটা যদি সি হয় তাহলে নিশ্চয়ই n-1 ইন্টু সি হবে, কারণ সবগুলো যোগ হয়ে যাবে। তাহলে 34 দেখো অপশান কি হচ্ছে, অপশান সি। 34 অপশান সি। এরপর 35 দাগের কোশ্চেন দেখো কি বলেছে, খুব সহজ এগুলো। একটা সার্কিট বলে দিয়েছে বর্তনীর এ ও বির মধ্যেকার তুল্য ধারকত্ব কত। তাহলে আমরা ছবিটা আঁকি। এখানে একটা সি আছে, তারপর প্যারালালি দুটো ধারক আছে, এটার ধারকত্ব c/2, এটার ধারকত্ব c/1, তারপর আরেকটা সি আছে, দেখ এটা সি আছে, এখানে একটা বি বিন্দু, এটা ধরো এ বিন্দু, এখানে সি, এটা সি। তাহলে বলেছে যে তুল্য ধারকত্ব কত। দেখো সহজ, এটা সিরিজ, এই দুটো প্যারালাল একটা সিরিজ, তাহলে এটার তুল্য কত হচ্ছে দেখো c/2 প্লাস সি। তাহলে এই দুটোকে যদি আমি উঠিয়ে একটা তুল্য ধারককে বসাই তাহলে এই সার্কিটটা সিম্পলিফাইড হয়ে দেখো কী পাবে, এখানে সি, এই দুটোর তুল্য দেখো c/2 প্লাস সি, মুখে মুখে যোগ করতে পারবে, c/2 প্লাস সি মানে 3c/2। তাহলে এখানে একটা ধারককে বসিয়ে দাও, তার ধারকত্ব কত 3c/2। এরপর দেখো এখানে সি, এটা বি, তাহলে এই সমগ্র সমবায় তুল্য কত, বুঝতে পারছো এগুলো সব সিরিজে আছে। তাহলে আমি যদি তুল্য ধারকত্বকে সি ড্যাশ ধরি তাহলে কি হবে 1/c প্লাস এটার অনন্যক, তাহলে 2/3c প্লাস 1/c। তাহলে এখানে 3c লসাগু হচ্ছে 3 প্লাস 2 প্লাস 3, তাহলে হচ্ছে 8/3c। তাহলে c ড্যাশ ইকুয়াল টু 3c/8। এটা তুল্য ধারকত্ব হবে, কিন্তু দেখো এখানে অপশানগুলো কিন্তু মিলবে না, এটা হচ্ছে ভুল অপশান আছে। তুমি যদি এখানে c/1 এর জায়গায় c/2 করে দাও তাহলে দেখবে এই যে এই দুটোর তুল্য দেখবে যে শুধুমাত্র c হবে, এখানে c/2 এর জায়গায় c হয়ে যাবে, তখন কিন্তু এখানে 1/c, তখন দেখবে এখানে যে 3/3c, সরি 3/c, এটা শুধুমাত্র হয়ে যাবে যে 3/3c
সি, তখন এখানে সি ড্যাশ ইকুয়াল টু হয়ে যাবে যে সি বাই 3। তাহলে এখানে অপশান দেখবে যে অপশান এটা, তখন দেখবে অপশান মিলে যাবে, নয়তো কিন্তু বইতে যদি ওইখানে সি বাই 1 ধরে ক্যালকুলেশন করো তাহলে কিন্তু উত্তর মিলবে না। এরপর দেখো 36-এ একটা বর্তনী বলে দিয়েছে। এখানে একটা বর্তনী বলে দিয়েছে তোমাকে পি এবং কিউ বিন্দুর মধ্যে তুল্য ধারকত্ব কী হবে। তাহলে আমরা বর্তনীটা দেখি। তাহলে এখানে একটা সমান্তরাল সমবায়ে দুটো ধারক আছে, তারপর সিরিজে একটা ধারক আছে, তারপর এদিকে সমান্তরালে দুটো ধারক আছে, এখানে কিউ পয়েন্ট। তাহলে এটা পি, এটা কিউ, সবগুলোর ধারকত্ব কত? সি। এটার সি, এটার সি, এটার সি, এটার সি, এটার সি, সব সি। তাহলে পি কিউর মধ্যে তুল্য ধারকত্ব কত? খুব সহজ, দেখো এই দুটো সমান্তরাল, এই দুটো সমান্তরাল, এটা সিরিজ। তাহলে এই দুটোকে উঠিয়ে যদি আমি এখানে বসাই কত হবে? দুটো সমান্তরাল 2c যোগ হয়ে যাবে, এখানে সি, এখানে দুটো সি সমান্তরাল কত? 2c। তাহলে এটা কিউ পয়েন্ট, এটা পি পয়েন্ট। দেখো এরপর তোমরা সহজে করতে পারবে। আমি যদি সমগ্র সমবায়ের তুল্য ধারকত্বকে সি ড্যাশ ধরি তাহলে এটা কত হবে? 1/2c প্লাস 1/c প্লাস 1/2c। তাহলে 2cকে লসাগু করে নাও, তাহলে এটা কত হবে? যে 1 প্লাস 2 প্লাস 1। তাহলে সি ড্যাশ ইকুয়াল টু হবে যে সি বাই 2। কত হচ্ছে? সি বাই 2। অপশান কোনটা হবে? অপশান দেখো সি এর দেখা হবে, খুব সহজ। তারপর 37 দেখো কি বলেছে। একটা সার্কিট বলে দিয়েছে এ এবং বির মধ্যে তুল্য ধারকত্ব কত। তাহলে এখানে সার্কিটটা আমি আঁকি। তাহলে এতে একটা ধারক আছে, তার ধারকত্ব কত? 4 মাইক্রোফ্যারাড। তারপর ওইদিকে কত আছে? 4 মাইক্রোফ্যারাড। তারপর এদিকে একটা আছে কত? 2 মাইক্রোফ্যারাড। এটা আছে কত? 4 মাইক্রোফ্যারাড। তারপর এদিকে একটা আছে 2 মাইক্রোফ্যারাড। তাহলে তোমাকে বলতে হবে যে এ এবং বি বিন্দুর মধ্যে তুল্য ধারকত্ব কত। তাহলে এ বিন্দু এখানে, বি বিন্দু এখানে। তাহলে কি করে বলবে? দেখো সার্কিটটা দেখো ভালো করে, যে এই পয়েন্ট এবং এই পয়েন্টে তোমাকে তুল্য ধারকত্ব বলতে হবে। দেখো এই দুটো যে ধারক সমান্তরাল সমবায় আছে, তাহলে আমি এই সার্কিটটাকে যদি সিম্পলিফিকেশন করি তাহলে কি পাবো? দেখো যে এটা এবং এটা উঠিয়ে আমি এদের তুল্যকে বসিয়ে দিই। তাহলে এখানে আমার এটা থাকলো, এখানে উপরে একই থাকুক, এই দুটোকে উঠিয়ে আমি এদের তুল্যকে বসিয়ে নেব, আর নিচে থাকলো এটা থাকুক। এটা হচ্ছে 4 মাইক্রোফ্যারাড, এটা হচ্ছে 4 মাইক্রোফ্যারাড। দেখো 2 + 2 সমান্তরাল মানে যোগ করে দেবে 4, আর এটা কত? 4। তাহলে এই এ পয়েন্ট এবং বি পয়েন্টের মধ্যে তুল্য ধারকত্ব বের করতে বলেছে, পারবে? সহজ। দেখো এই দুটো সিরিজ, এই দুটো সিরিজ, তাহলে এই দুটো তুল্য কত হবে? যে 4/2। হ্যাঁ, তাহলে তোমার এটা সিম্পলিফিকেশান সার্কিট হয়ে যাবে যে এটা যদি এ পয়েন্ট হয় তাহলে ওই দিকে তোমার হচ্ছে 2 মাইক্রোফ্যারাড, আর এদিকে কত? 2। তাহলে এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট। বুঝতে পারছো তো? এই দুটো সিরিজ। তাহলে সিরিজের ক্ষেত্রে আমরা কি জানি? 1/c = 1/c1 + 1/c2, এরকম করে পর্ব চলে যাব। তাহলে দেখবে যে এই 4 এবং 4 কত হবে? যে 1/c = 1/4 + 1/4। তাহলে c = দেখবে 2 মাইক্রোফ্যারাড হচ্ছে। তাহলে এটা 2 মাইক্রোফ্যারাড, এটা 2 মাইক্রোফ্যারাড। তাহলে এই দুটো দেখো আবার সমান্তরাল সমবায় আছে, তাহলে এদের যোগ করে দেবে, কত হবে? উত্তর 4 মাইক্রোফ্যারাড। সহজ। তাহলে 37-এর অপশান কি হচ্ছে? 37 অপশান বি। দেখো ফিজিক্স কিন্তু সবচেয়ে সহজ সাবজেক্ট যদি তোমরা বুঝতে পারো। হ্যাঁ, ভেতরটা ফিজিক্সের জন্য একটা ভালোবাসা থাকো ভেতরে, দেখবে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে।
আচ্ছা, এরপর দেখো 38, দেখো 38 কি বলেছে, 3 মাইক্রোফ্যারাড, 9 মাইক্রোফ্যারাড, 18 মাইক্রোফ্যারাড ধারকত্বে তিনটি ধারককে একবার শ্রেণী সমবায় আর একবার সমান্তরাল সমবায় যুক্ত করা হলো, উভয় ক্ষেত্রে তুল্য ধারকত্বের অনুপাত কত। এটা তোমরা সহজেই পারবে, যে শ্রেণীতে যখন বলেছে তাহলে এটা যদি তুল্য ধারকত্ব যদি C1 হয় তাহলে 1/C1 ইকুয়াল টু এটা প্লাস 1/9 প্লাস 1/18, তাহলে এখানে C1 থাক, এটা লসাগু কত 18, 6 প্লাস 2 প্লাস 1, তাহলে C1 ইকুয়াল টু 18/9, তাহলে এটা 2 মাইক্রোফ্যারাড। সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে যদি তুল্য ধারকত্ব C2 হয়, সবগুলো যোগ হয়ে যাবে, তাহলে দেখো 3 প্লাস 9 কত 12 প্লাস 8 18, কত হচ্ছে 30। ঠিক করলাম তো? হ্যাঁ ঠিক করেছি। তাহলে এদের অনুপাত তাহলে এদের অনুপাত কি হবে, যে C1/C2 ইকুয়াল টু 2/30, তাহলে 1/15 কত হচ্ছে দেখো অপশান এতে আছে। এগুলো তোমরা নিজেরা পারবে, এগুলো খুব সহজ জিনিস। এরপর 39 দেখো 39 কি বলেছে, 39-এ একটা সার্কিট বলে দিয়েছে। সার্কিটটা তোমরা যদি লক্ষ্য করো দেখতে পাবে খুব সহজ সার্কিট আছে, একটু দেখাবে অন্যরকম, কিন্তু সিম্পলিফিকেশন করে নিলে সার্কিটটাকে কিছু মনে হবে না। তাহলে সার্কিটটা আঁকো খাতায় কলমে, তোমরা নিজেরা ট্রাই করবে, প্রথমে দেখবে নিজেরা অনেকগুলো করতে পেরে যাচ্ছ। কনফিডেন্স যদি থাকে তাহলে দেখবে নিজেরা অনেক কিছুই পেরে যাচ্ছ। মনে একটু সাহস আনতে হবে, তাহলে কিন্তু তোমরা নিজেরা সব কিছু করে নিতে পারবে। আচ্ছা, তাহলে এখানে যোগ করে দাও, আর এদিক থেকে একটাকে নিয়ে নাও, এটা কত একটা ধারক দিয়ে যোগ করে দাও, এটা সার্কিট কমপ্লিট। এদিকে একটা এ কে লেজুর বার করে দাও, ওইদিকে বি কে একটা লেজুর বার করে দাও। তাহলে দেখো যে এ বি এর মধ্যে তুল্য ধারকত্ব কত, সবগুলো ধারকত্ব কত 4 মাইক্রোফ্যারাড। তাহলে দেখো আমি সিম্পলিফিকেশন করব সার্কিটটাকে, তাহলে এইখানে এইটাকে যদি আমি সিম্পলিফিকেশন করি তাহলে কি হবে, দেখো এইটাকে উঠিয়ে আমি এদের তুল্যকে বসাবো, তাহলে আমি এখানে সবগুলো ধারকত্বকে আমি সি ধরে নিলাম, তারপর সি এর মান বসে দেবো 4 মাইক্রোফ্যারাড। তাহলে দেখো এই সমান্তরাল সার্কিটটাকে উঠিয়ে আমি একটা ধারক রাখবো, তাহলে এখানে এ পয়েন্ট থাকুক, ওইখানে ওটাকে সিটাকে উঠিয়ে যদি আমি এখানে কত লিখবো 2C, তাহলে এটা 2C, আর এদিকেও দেখো একই সার্কিট সমান্তরাল, এদিকেও 2C, হ্যাঁ, তারপর ওইদিকে বি, এদিকে দেখো এদিকে কি করবে, এটাকে রেখে দাও, যা আছে তাই থাকুক, কোনো অসুবিধা নেই। এটা তাহলে দেখো সার্কিটটা কিন্তু সিম্পলিফিকেশন হয়ে গেছে। তাহলে এখানে 2C, এখানে 2C, এখানে C, এখানে C, এ এবং বি বিন্দুর মধ্যে তুল্য ধারকত্ব বের করতে বলছে। তাহলে দেখো সবগুলো ধারক কিন্তু এখন সমান্তরাল সমবায়ে আছে, বুঝতে পারছো যে এই এ পয়েন্ট মানে কোনটা, এ পয়েন্ট, বি পয়েন্ট মানে কোনটা, এ পয়েন্ট। তাহলে দেখো এই দুটো বিন্দু রেসপেক্টিভ, আবার আমি এ পয়েন্ট মানে এটা ধরতে পারি, বি পয়েন্ট মানে এটা ধরতে পারি। দেখো তাহলে সবগুলো ধারক সমান্তরাল সমবায়ে আছে। তাহলে 2C, 2C, C, চারটা ধারক যদি সমান্তরাল সমবায়ে থাকে তুল্য ধারকত্ব কী হবে, সবগুলো যোগফল হয়ে যাবে। তাহলে C' ইকুয়াল টু কত হবে, যদি তুল্য ধারকত্ব সমগ্র সমবায়ের যে তুল্য ধারকত্ব কত হবে, C' ইকুয়াল টু সবগুলো যোগফল। তাহলে দেখো 6C, C এর ভ্যালু কত 4 মাইক্রোফ্যারাড, তাহলে 24 মাইক্রোফ্যারাড তুল্য ধারকত্ব হয়ে গেল। তাহলে এটা অপশান কোনটা হবে, অপশান এ, 39-এর অপশান এ। 40-এর দাগের কোশ্চেনটা করে দেওয়া আছে। 41 দেখো 41 কি বলেছে, এগুলো খুব সহজ। 41 তোমরা নিজেরা পারবে, যে সি ধারকত্বে তিনটি ধারককে প্রথমে শ্রেণী সমবায়ে পরে সমান্তরাল সংযুক্ত করা হলো। হ্যাঁ আচ্ছা, এখানে দেখো প্রথমে সি ধারকত্বে তিনটি ধারককে প্রথমে শ্রেণী সমবায়, তাহলে শ্রেণীতে রাখলে যদি C1টা যদি তুল্য ধারকত্ব হয় তাহলে
কি হবে C/3। পরে সমান্তরালে যুক্ত করি, তাদের তুল্য ধারকত্ব যদি C2 হয়, হ্যাঁ তাহলে হচ্ছে কত হবে, সমান্তরালে যোগ করলে 3টা যোগ হয়ে যাবে 3C। ধারকত্ব যদি n গুণ হয়, হ্যাঁ যে প্রথমের সঙ্গে পরে n গুণ, তাহলে C2/C1 ইকুয়াল টু n। এখান থেকে C2/C1 ইকুয়াল টু কী পাচ্ছ, দেখো 3C/C/3। তাহলে এটা উপরে উঠে যাচ্ছে, C কাটছে, C2/C1 ইকুয়াল টু 9 হচ্ছে। তাহলে n এর ভ্যালু কত হবে, 9 হবে। তাহলে অপশান কি হচ্ছে, অপশান সি। এগুলো তোমরা নিজেরা পারবে। এটা হলো 41। এরপর দেখি 42 কি বলেছে। 42-এর কোশ্চেনটা দেখো কি বলেছে, প্রদত্ত চিত্রের মতো ধারকগুলির সংখ্যক স্তম্ভের আকারে সজ্জিত প্রত্যেকটি ধারকের ধারকত্ব সি হলে এ এবং বি বিন্দুর মধ্যে তুল্য ধারকত্ব কত হয়। তাহলে এখানে আমরা ছবিটা আঁকি। ছবিটা কি বলেছে, এইভাবে বলেছে। তাহলে এখানে খুব একটা সুন্দর, দেখো ফিজিক্স শিখলে তোমরা কিন্তু ভালো আঁকার শিল্পী হয়ে যাবে। জোকস অফ দ্য ডিকেট। দেখো সার্কিটটা কিন্তু খুব সহজ। পরপর কিন্তু বেড়ে যাচ্ছে, 1টা 2টো 3টে, এভাবে পরপর n সংখ্যক আছে। এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট। তাহলে বলতে বলেছে যে তুল্য ধারকত্ব কত হবে। দেখো এটার সি, এটা দুটো আছে মানে এটার তুল্য কত, 2C। এটার কত, 3C। পরপর যদি n সংখ্যক তাহলে লাস্টে কত হবে, NC হয়ে যাবে। হ্যাঁ, তাহলে যদি আমি C ড্যাশ যদি তুল্য হয়, তাহলে C ড্যাশ ইকুয়াল টু C প্লাস 2C প্লাস 3C প্লাস ডট 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 NC। তাহলে সিটা কমন নিয়ে নাও, 1 প্লাস 2 প্লাস ডট 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 n। তাহলে এটার তোমরা সিরিজের নিয়ম জানো, n ইন্টু n প্লাস 1/2। হ্যাঁ, স্বাভাবিক সংখ্যার যোগফল। তাহলে এটা অপশান কোনটা হচ্ছে, অপশান ডি। ও এটা তো করে দেওয়া আছে, বেকার করলাম। তাহলে অপশান ডি হচ্ছে। এর পরেরটা দেখো কি বলেছে, 3টি ধারক যখন শ্রেণীতে যুক্ত থাকে তখন তুল্য ধারকত্ব 2 মাইক্রোফ্যারাড। যে কোনো একটি পাতকে সরিয়ে নেওয়া হলে তুল্য ধারকত্ব হয় 3 মাইক্রোফ্যারাড। যে ধারকটি সরিয়ে নেওয়া হচ্ছে তার ধারকত্ব কত। তাহলে 3টা ধারক শ্রেণী সমবায়ে আছে, তাদের তুল্যকে আমি ধরলাম যে সি ড্যাশ। তাহলে প্রথমটা ধরলাম ধারকত্ব C1, দ্বিতীয়টা ধারকত্ব কত C2, তৃতীয়টা ধরলাম ধারকত্ব C3। তাহলে এটাকে 1 নম্বর। তাহলে দেখো তুল্য কত হচ্ছে 2, তাহলে সি ড্যাশের জায়গায় 2 বসিয়ে দাও, 2। এরপর বলেছে কি যে কোনো একটি পাতকে সরিয়ে নেওয়া হলে তুল্য ধারকত্ব হয় 3 মাইক্রোফ্যারাড। তাহলে আমি ধরলাম যে এটাকে তুলে নিয়েছি। তাহলে 1/3 ইকুয়াল টু 1/C1 প্লাস 1/C3। এটাকে 2 নম্বর, এটাকে 1 নম্বর। তাহলে 1 নম্বর মাইনাস 2 নম্বর যদি আমি করি তাহলে কি পাবো, যে 1/C3 ইকুয়াল টু 1/2 মাইনাস 1/3। তাহলে দেখো 1/C3 ইকুয়াল টু 6কে লসাগু করে দাও, তাহলে 3 মাইনাস 2। তাহলে দেখো C3 ইকুয়াল টু কত হচ্ছে 6। তাহলে কত হবে 6 মাইক্রোফ্যারাড। তাহলে অপশান কোনটা, অপশান ডি হবে। সহজ। 44 করে দেওয়া আছে। 45 দেখো 45 কি বলেছে, 45 কিন্তু একটা ভালো প্রবলেম দিয়েছে। এইখানে একটা সার্কিট দেখো তোমরা, যে এক্স এটা কত ওয়াই, উপরে আছে তোমার 2C, বেশিরভাগই 2C কে নিয়েই প্রবলেম সবসময়। তাহলে এটা সি, এটা হচ্ছে এম, এটা এন। কারো 2C নাম হলে আবার রেখে যাও না, 2C-কে নেই প্রবলেম। এরপর দেখো তোমাকে ক্যালকুলেশন কি করতে বলেছে, এম এবং এন বিন্দুর মধ্যে বিভব প্রভেদ কত।
তাহলে এক্স ওয়াইয়ের মধ্যে কত ভোল্টেজ অ্যাপ্লাই করেছে? 60 ভোল্ট। তাহলে আমরা এটাকে একটু সিম্পলিফিকেশন করে নেব। দেখো এখানে সি, এই তিনটা যে ধারক সেগুলো শ্রেণীতে আছে, তাহলে শ্রেণীতে থাকলে আমি তুল্যকে লিখে নিতে পারি। তাহলে এটা 60 ভোল্ট, এখানে সি, আর এইগুলোকে তুলে যদি আমি একটা তুল্য ধারকত্ব বসাই তাহলে কি হচ্ছে, যে আমি যদি সি ড্যাশ ধরি তাহলে 1/c ড্যাশ ইকুয়াল টু 1/2c প্লাস 1/c প্লাস 1/2c। তাহলে 1/c ড্যাশ ইকুয়াল টু 2c কমন 1 প্লাস 2 প্লাস 1, তাহলে c ড্যাশ ইকুয়াল টু কত হচ্ছে? c/2। তাহলে এখানে c থাকুক, এখানে c/2 করে দাও, c/2। দেখো এরপর আমরা কি করব, সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে জানি যে বিভব প্রভেদ একই থাকে কিন্তু আধানটা আলাদা হয়। আমি ধরলাম যে এই সি ধারকে Q1 পরিমাণ আধান ঢুকেছে, আর এই যে এদের যে তুল্য তাদের ভেতর দিয়ে আধান কত? Q2। তাহলে সমগ্র সমবায়ের যদি আমি তুল্য বের করি তাহলে সমগ্র সমবায়ের তুল্য ধারকত্ব কত হবে? দেখো সি এবং c/2 প্যারালাল আছে, তাহলে সি ড্যাশ ইকুয়াল টু কত হবে? আচ্ছা সি ডবল ড্যাশ করি, এটাকে কত হবে? সি প্লাস c/2, দেখো 3c/2 তুল্য ধারকত্ব যে সমগ্র সমবায়। ভোল্টেজ কত অ্যাপ্লাই করেছি? 60 ভোল্ট। তাহলে আধান কত? সমগ্র তুল্য আধান বলতে পারো, বা সমগ্র সমবায়ের আধান কি হবে? Q ইকুয়াল টু CV। তাহলে এটা C, তাহলে 3c/2 ইন্টু 60, তাহলে দেখো 90c। এটা হচ্ছে এত আধান, এটা কিসে? কুলম 90c। তাহলে 90c যদি আধান হয় তাহলে Q1 কত হবে? Q1, এই Q1 বের করতে হবে। আমাদের যেটা দরকার Q2 যদি আমি পেয়ে যাই তাহলে এদের মধ্য দিয়ে আধান কত? Q2। আমি যদি সবগুলো ধারকের মধ্যে আধান পেয়ে যাই এবং সবগুলো ধারকের যদি আমি ধারকত্ব জানি তাহলে আমি বলতে পারবো এর একরসে কত ভোল্টেজ ব্যয়িত হচ্ছে। হ্যাঁ, তাহলে আমাকে বের করতে হবে Q2। তাহলে Q2 ইকুয়াল টু, আমরা সূত্র কি জানি, যে C2, এখানে কত? C2 কত? c/2, এটা C1 ধরলাম, এটা C2 ধরলাম, তাহলে c/2 ডিভাইডেড বাই C1 প্লাস C2 কত? 3c/2 ইন্টু Q কত? 90c। তাহলে দেখো কি হচ্ছে, এখানে C কাটলো, তাহলে 3/4 হচ্ছে না, কত হচ্ছে? 30 হচ্ছে, কারণ এই কত যে তোমার হচ্ছে এটা হয়ে যাচ্ছে 1 কাটলো 1/3 ইন্টু 90, তাহলে 30c। Q2 ইকুয়াল টু পেয়ে গেলাম। তাহলে এই সবগুলো ধারকের মধ্য দিয়ে আধান কত? 30c। তোমাকে বের করতে বলেছে এবং যে এই এম এবং এন বিন্দুর মধ্যে বিভব কত। তাহলে বিভব যদি ভি হয় তাহলে এম ও এন এর মধ্যে বিভব পার্থক্য কত হবে? কিউ কত? 30c ডিভাইডেড বাই সি, কিউ বাই সি ইকুয়াল টু ভি। তাহলে সি কত হচ্ছে? 30 ভোল্ট। তাহলে এম এবং এন বিন্দুর মধ্যে বিভব কত? 30 ভোল্ট। তাহলে অপশান কোনটা হচ্ছে? অপশান ডি। তোমাকে যদি বলতো যে এর বিভব কত, তাহলে কি হতো? 30c ডিভাইডেড বাই 2c 15 ভোল্ট, এটা 30 ভোল্ট, আর এটা কি হচ্ছে? 15 ভোল্ট। তাহলে দেখো 15 প্লাস 30, দেখো 60 মিলে যাচ্ছে। তাহলে 45-এর অপশান কি হলো? 45-এর অপশান ডি হলো। এরপর 46 দাগের কোশ্চেন দেখো কি বলেছে,
100 মাইক্রোফ্যারাড ধারকত্বের একটি ধারককে এত আধান আহিত করতে কৃত কার্য কত হবে? তাহলে সি ইকুয়াল টু কি ইকুয়াল টু দিয়ে দিয়েছে, তাহলে কার্য ইকুয়াল টু কী হবে? কার্য ডব্লিউ ইকুয়াল টু মানে যেটা সঞ্চিত স্থিতিশক্তি, ইকুয়েশান কি জানো? সি বলে দিয়েছে, কিউ বলেছে, তাহলে কিউ স্কোয়ার বাই 2c, তাহলে কিউ স্কোয়ার বাই 2c, সব জায়গায় 2c কে নিয়ে টানাটানি, তাহলে কিউ স্কোয়ার কত হচ্ছে? কিউ হচ্ছে 8 ইন্টু 10⁻⁻18 এর স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু সি, 100 ইন্টু 10⁻⁻6। তাহলে এটা তোমরা ক্যালকুলেশন করবে, দেখবে অপশান এ চলে আসবে, এটা সহজে পারবে। এটা হলো 46। এরপর দেখো 47 করে দেওয়া আছে। 48 দেখো, 48 কি বলেছে? যে একটি সমান্তরাল পাত ধারকের পাত দুটির মধ্যে কে পরাবৈদ্যুতিক ধ্রুবক সম্পন্ন একটি ফলক থাকাকালীন ধারকের ধারকত্ব হলো সে এবং ধারকটিতে ভি ভোল্ট আহিত করা হলো, পরাবৈদ্যুতিক ফলকটিকে ধীরে ধীরে পাত দুটির মধ্য দিয়ে বার করে নিয়ে পুনরায় প্রবেশ করানো হলো, উক্ত প্রক্রিয়ার ফলে কৃতকার্য কত হবে? তাহলে এখানে দেখো একটা ধারক আছে, এখানে কে পরাবৈদ্যুতিক ধ্রুবক সম্পন্ন একটা ফলক আছে, এটাকে চার্জিং করে দিয়েছে, চার্জিং করে দেওয়ার পর এটাকে এদিকে বের করে নিয়ে আবার এদিকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, তাহলে কোনো পরিবর্তন হলো কি? কিছু পরিবর্তন হলো না, তাহলে এখানে কৃতকার্য কত হবে? 0 হবে। আগে যা কন্ডিশন ছিল এখনও তাই কন্ডিশন। 49 দেখো, 49 কি বলেছে? একটি আহিত ধারকের শক্তি ধনাত্মক ও ঋণাত্মক প্লেট দুটি সমানভাবে ভাগ করে নেয়। অপশান বি বলেছে একই প্লেটে সঞ্চিত থাকে, অন্যটি ভূমিলগ্ন থাকে, প্লেট দুটির মধ্যবর্তী তড়িৎ ক্ষেত্রে সঞ্চিত থাকে, ডিসচার্জ হয়ে যায় যখন কোনো একটি প্লেট ভূমিলগ্ন থাকে। তাহলে বুঝতেই পারছো অপশান সি হবে, যে শক্তি প্লেট দুটির মধ্যবর্তী তড়িৎ ক্ষেত্রে সঞ্চিত থাকে। তাহলে 49 অপশান কি হচ্ছে? সি। এরপর 50 দেখি, 50 কি বলেছে? একটি বায়ুযুক্ত সমান্তরাল পাত ধারকের পাত দুটিকে একটি ব্যাটারির সঙ্গে যুক্ত রেখে পাত দুটির মধ্যবর্তী স্থান কে পরাবৈদ্যুতিক একটি পদার্থ দ্বারা পূর্ণ করা হলো, তাহলে ওই ধারকে সঞ্চিত শক্তি আগের শক্তির কত গুণ হবে? তাহলে দেখো এটা কিন্তু আমি আগের ভিডিওতে বলেছিলাম যে 1 থেকে 25 নম্বর যে কোশ্চেনগুলো সলভ করেছিলাম সেখানে ভিডিওর লাস্টে একটা বলেছিলাম, হ্যাঁ, যে কোনো ধারকের সঙ্গে ব্যাটারিকে যোগ করা অবস্থায় ওর ভেতর পরাবৈদ্যুতিক মাধ্যম ঢোকালে ও ধারকত্ব কী হবে, তড়িৎ ক্ষেত্রের পরিবর্তন কী হবে, দুই পাতের মধ্যে বিভব প্রভেদ কী হবে, আর হচ্ছে সঞ্চিত শক্তি সেগুলো কী হবে, সেগুলো আমরা ক্যালকুলেট করেছিলাম। ওইটা একটু দেখে নাও ডেসক্রিপশন বক্সে গিয়ে। তাহলে এখানে বলেছে একটি বায়ুযুক্ত সমান্তরাল পাত ধারকের পাত দুটিকে একটি ব্যাটারির সঙ্গে যুক্ত রেখে ব্যাটারির সঙ্গে যুক্ত রাখো, তাহলে বিভব প্রভেদ দুটোর মধ্যে কোনো পরিবর্তন হবে না, কিন্তু আধানের পরিবর্তন হতে পারে। হ্যাঁ, তাহলে কে পরাবৈদ্যুতিক মাধ্যম দ্বারা পূর্ণ করলে শক্তি আগের কত গুণ হবে? তাহলে মাধ্যম যদি ঢোকাই তখন আগে ধরো আমার কিছু ছিল না, তাহলে এপসাইলন নট আলফা বাই ডি। যদি মাধ্যম ঢোকাই তাহলে এটা ধরো C1 হয়ে গেছে কে এপসাইলন নট আলফা বাই ডি, তাহলে ধারকত্ব দেখো বেড়ে যাচ্ছে। তাহলে ধারকত্ব যদি বাড়ে এবং ভি যদি একই থাকে, আমরা ইউ ইকুয়াল টু কি বসাবো, যে হাফ CV স্কোয়ার। তাহলে আগে যদি আমার ধরো U1 ছিল, তাহলে হাফ এপসাইলন নট আলফা বাই ডি ইন্টু ভি স্কোয়ার। ভি যেহেতু একই আছে, যেহেতু ব্যাটারির সঙ্গে যুক্ত অবস্থায় আছে। U2 কত? হাফ কে এপসাইলন নট আলফা বাই ডি ইন্টু ভি স্কোয়ার। তাহলে বলেছে সঞ্চিত শক্তি আগের শক্তির কত গুণ হবে, আগের শক্তির কত গুণ হবে। তাহলে দেখো আগের শক্তির কত গুণ, যে U2 বাই U1 করলে কি পাবে, কে পাবে, তাহলে কে গুণ হবে, অপশান বি। এরপর 51 দাগের কোশ্চেন কি বলেছে দেখো, 51 কি বলেছে, একই রকম প্রবলেম বলেছে যে একটি বায়ুযুক্ত সমান্তরাল পাত ধারককে আহিত করে বিচ্ছিন্ন করা হলো, তাহলে ব্যাটারি থেকে এখানে বিচ্ছিন্ন করে দিয়েছে। তাহলে ব্যাটারি থেকে বিচ্ছিন্ন করে দিলে ভিটা কিন্তু চেঞ্জ হতে পারে, কিন্তু আধানটা পরিবর্তন হবে না। ধারকের পাত দুটির মধ্যবর্তী স্থানকে পরাবৈদ্যুতিক ধ্রুবকের একটি পদার্থ দ্বারা পূর্ণ করলে ওই ধারকের সঞ্চিত শক্তির পরিমাণ আগের শক্তির কত গুণ হবে। আচ্ছা দেখো এখন কিন্তু বিচ্ছিন্ন করে দিয়েছে, বিচ্ছিন্ন করা মানে যেটা বললাম যে কিউটা একই থাকবে। তাহলে এখানে আমি ধরলাম যে আগে ধরো তোমার ধারকত্ব ছিল এপসাইলন নট আলফা বাই ডি, এখন হয়েছে ধরো
কে এপসাইলন নট আলফা বাই ডি। যেহেতু আমার এখানে আধানটা একই আছে, তাহলে আমি ইউ ইকুয়াল টু কী সূত্র বসাবো, যে কিউ স্কোয়ার বাই 2c। তাহলে আগে ধরো ইউ1 ছিল, তাহলে কিউ স্কোয়ার বাই 2c এর জায়গায় বসিয়ে দাও, এপসাইলন নট আলফা ডিটাকে উপরে তুলে দাও। ইউ2 কত হবে, কিউ স্কোয়ার থাক, সি এর জায়গায় কত বসাবো, কে এপসাইলন নট আলফা ডি। তাহলে বলেছে আগের শক্তির কত গুণ, তাহলে ইউ2 বাই ইউ1। তাহলে দেখবে যে হচ্ছে কিউ স্কোয়ার ডি বাই 2 এপসাইলন নট আলফা, এটা বাই করলে উপরে উঠে যাবে, তাহলে 2 কে এপসাইলন নট ইউ2 বাই ইউ1। আচ্ছা ভুল লিখলাম, এখানে 2k হবে, এটা ইউ2, ইউ1 এর জায়গায় আমি কী লিখবো, যে 2 এপসাইলন নট আলফা বাই কিউ স্কোয়ার ডি। তাহলে দেখো এটা কাটছে, 2 কাটলো, এপসাইলন নট কাটলো, আলফা কাটলো, কিউ স্কোয়ার ডি কেটে গেল। তাহলে দেখো 1 বাই কে হচ্ছে, 1 বাই কে। তাহলে কী হবে, অপশান সি, 51 দাগের অপশান সি হচ্ছে। এরপর 52 দাগের কোশ্চেন দেখো কী বলেছে, যে যদি কোনো একটি ধারকের পাত দুটির মধ্যে বিভবের 20% বৃদ্ধি পায়, তবে সঞ্চিত শক্তি কত শতাংশ বৃদ্ধি পাবে। সহজ। তাহলে সঞ্চিত শক্তির ইকুয়েশন আমরা কি জানি, যে ইউ ইকুয়াল টু হাফ সি ভি স্কোয়ার। তাহলে আগে ধরো তোমার V1 ছিল, হ্যাঁ, এখন ধরো এটার 20% বেড়ে গেছে। তাহলে যদি আগে 100 থাকতো, এখন 120 হয়ে গেছে। তাহলে এখন V1টা কত তো হয়েছে, তাহলে 120 বাই 100 ইন্টু V1 এখন হয়েছে, তাহলে 6/5 V1 হয়েছে। তাহলে আগে যদি আমি ধরো সঞ্চিত শক্তি U1 ছিল, U1 ইকুয়াল টু হাফ সি V1 স্কোয়ার। এখন যদি তোমার U2 হয়, তাহলে হাফ সি ইন্টু এটা স্কোয়ার, 6/5 V1 স্কোয়ার। তাহলে 36/25 ইন্টু V1 স্কোয়ার। তাহলে সব কটা পরিবর্তন বের করতে বলেছে। তাহলে কি হবে, আমরা সূত্র জানি যে U2 মাইনাস U1 ডিভাইডেড বাই U1 ইন্টু 100। তাহলে আমরা শতকরা হিসাব করতে পারবো, যে বৃদ্ধি বাই প্রাথমিক ইন্টু 100 কত হচ্ছে। দেখো ক্যালকুলেশন করো, যে U2 মাইনাস U1, তাহলে বসিয়ে দাও যে U2, এখানে একটু লিখে নিই, তাহলে U2 মাইনাস U1 ডিভাইডেড বাই U1 ইন্টু 100। তাহলে বসিয়ে দাও, U1 কত, হাফ সি V1 স্কোয়ার, U2 কত, U2 বলেছে হাফ সি V1 স্কোয়ার, একটা সংখ্যা গুণ আছে, সেটা হচ্ছে 36 এর 25 মাইনাস হাফ সি V1 স্কোয়ার ইন্টু 100। তাহলে দেখো সবগুলোতে হাফ সি V1 স্কোয়ার কেটে যাচ্ছে। তাহলে উপরে 36 এর 25 মাইনাস 1 ডিভাইডেড বাই 1, এটা। তো এটা কত হচ্ছে দেখো, উপরে 11 4 44, তাহলে কত হচ্ছে 44% বৃদ্ধি পাবে। তাহলে অপশান কোনটা হচ্ছে, অপশান দেখো ডি হচ্ছে 52 করে দেওয়া আছে। তাহলে এখানে দেখো তোমার ধারকত্ব ধারক চ্যাপ্টারে সবগুলো এমসিকিউ কমপ্লিট হয়ে গেল। তোমরা যারা 1 থেকে 25 দেখোনি, অবশ্যই ডিসক্রিপশান বক্সে গিয়ে দেখে নাও। টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।